80 না? অ্যারাউন্ড 80। ওকে, আপনাদের কমন একটা গ্রুপে, কমন যদি কোনো গ্রুপ থাকে এখানে একটা মেসেজ দিতে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে, সো দ্যাট এভরিওয়ান ক্যান জয়েন। সবাই যাতে জয়েন করে ফেলে। আমরা 2 মিনিট ওয়েট করি, দেন উই উইল স্টার্ট দ্য ক্লাস। আর যারা জয়েন করেছেন তারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দেন। আইডি আর আইডি আর নেম দিলেই হবে, আইডি নেম আর সেকশন। ওকে, আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড ডাটা টাইপস। আমাদের আসলে থিওরি ক্লাসটা আগে ছিল সেশনাল নরমালি যেটা হয় যে থিওরি ক্লাস আগে হয়, সেশনাল পরে হয়। তো এই জিনিসটা যেহেতু ফার্স্ট উইকে হয় নাই, তো এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্যই আমরা চেষ্টা করব যে সেশনালের আগেই থিওরি, সেশনালে যে টপিকটা পড়াবো সেই টপিকটা থিওরিতে কভার করার জন্য, সো দ্যাট সেশনাল যখন আপনারা করবেন তখন যাতে সেশনাল করতে কোনো সমস্যা না হয়। সেশনাল ক্লাসেস আর বেসিক্যালি মোর অন প্র্যাকটিক্যাল দেন থিওরি। সেশনাল ক্লাসগুলোতে থিওরিটিক্যালি নলেজগুলো তেমন একটা কভার করা হবে না। এই জন্যই আমরা চেষ্টা করব যে থিওরি ক্লাসগুলোতে আগে থেকে কভার করে দেওয়ার জন্য, যেটা পরের উইকের সেশনালে থাকবে। লাইক পরের উইকের সেশনালে ভেরিয়েবল এন্ড ডাটা টাইপস এর উপর সেশনালটা হবে। তাই আমি আজকের ভেরিয়েবল এটার থিওরিটা আজকে আমি কভার করতেছি। তো ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল। আমরা ইন্টারে ভেরিয়েবল পড়ে আসছি, আমরা ম্যাথমেটিক্সে ভেরিয়েবল কনসেপ্টের সাথে স্যার পরিচিত। কথা বললে ভালো হয়। সরি স্যার মানে কথা আস্তে শোনা যাচ্ছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আপনারা? এখন জি স্যার, এখন ঠিক আছে। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, এখন ওকে, বেটার। ওকে, থ্যাংক ইউ। কেউ একজন বলেন যে ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝি? আমরা ইন্টারে ভ্যারিয়েবল পড়ে আসছি, আমরা ভ্যারিয়েবল পড়ে আসছি, ম্যাথমেটিক্সে সব সময় আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। কেউ একজন বলতে পারবেন যে অ্যাকচুয়ালি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম ভ্যারিয়েবল? তাদের ভ্যালুটা চেঞ্জ হয় স্যার, কনস্ট্যান্ট না। ইয়েস, ভ্যারি করে ভ্যালুটা। ভ্যারিয়েবল ইজ সামথিং যার ভ্যালু চেঞ্জ হয়। ভ্যারিয়েবল ইজ সামথিং যার ভ্যালুটা চেঞ্জ হয়, এবং কনস্ট্যান্ট ইজ সামথিং যার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে এবং এটা কখনো চেঞ্জ হয় না। তো ইন ইন কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায়ও ভ্যারিয়েবল মানে হচ্ছে সেই এমন একটা জিনিস যেটা যার ভ্যালু চেঞ্জ হবে, যার ভ্যালু হচ্ছে ফিক্সড থাকবে না। অ্যান্ড ভ্যারিয়েবল ইজ অ্যাকচুয়ালি a container which will contain data. So variable is in programming language এর ভাষায় বা সি এর ভাষায় ভ্যারিয়েবল আসলে বুঝাই আমরা যে একটা কন্টেইনার, যে কন্টেইনার ডাটাকে কন্টেইন করবে। সো ভ্যারিয়েবল ইজ এ ডাটা কন্টেইনার which will contain data. সো কন্টেইনারে যেরকম আমরা যে কোনো কিছু রাখতে পারি, সেটাকে রিইউজ করতে পারি, সেম ভাবে ভ্যারিয়েবলেও
আমরা যে কোনো ডাটা রাখতে পারবো, ডাটা নিয়ে কাজ করতে পারবো, ডাটা স্টোর করে রাখতে পারবো, এবং থ্রু আউট দ্য প্রোগ্রাম এটাকে বারবার রিউজ করা যায়। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ভ্যারিয়েবল। সো আরেকটু যদি ফর্মাল ল্যাঙ্গুয়েজে দেখি, সো ফর্মাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এইটা, যে ভ্যারিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন দ্যাট ইজ ইউজ টু স্টোর ডাটা। সো ডাটাকে স্টোর করার জন্য একটা মেমোরি লোকেশনকে রেফার করে, ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনকে রেফার করে। এই যে আমি ডাটা নিয়ে কাজ করতেছি বা আমি বলতেছি ভ্যালু নিয়ে কাজ করতেছি, এই ভ্যালুটাকে কম্পিউটারের কোথাও না কোথাও তো স্টোর করতে হবে। এই যে আমরা এই ভ্যালুটাকে কম্পিউটারের মেমোরিতে স্টোর করতেছি, এই মেমোরি যেখানে আমরা স্টোর করব সেই জায়গাটাকেই আমরা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল বলে থাকি। সেই জায়গাটাই অ্যাকচুয়ালি কন্টেইনার, যেটা আমার ডাটার ভ্যালুটাকে কন্টেইন করবে। আর মেমোরি লোকেশন বলতে হচ্ছে একটা টিপিক্যাল মেমোরি লোকেশনের এক্সাম্পল হচ্ছে এরকম, যে মেমোরিতে লোকেশনগুলো এভাবে থাকে, লাইক 3000, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। বেসিক্যালি মেমোরিতে লোকেশনগুলো সাবসিকুয়েন্ট অ্যাড্রেস আকারে থাকে, লাইক 3001, 3000, 3001, 3002, 3003 এভাবে করে থাকে। এবং প্রত্যেকটা স্মলেস্ট ইউনিট হচ্ছে বাইট, এবং একটা বাইটকে আরো ভাঙা যায়, এক বাইট সমান সমান হচ্ছে 8 বিট। সো এখানে আমরা 4টা বাইট দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ মেমোরি লোকেশন। দিস ইজ এ মেমোরি লোকেশন হুইচ মেমোরি লোকেশনে নর্মালি আমরা যে ডাটা অ্যালোকেট করি বা ভ্যালু অ্যালোকেট করি, এই জিনিসটা অ্যালোকেশন হয় RAM থেকে। মেমোরির র্যাম নামে একটা পোর্শন আছে, এই পোর্শনটা থেকে আমরা বেসিক্যালি কাজ করি। ইভেন আমরা যখন যে কোনো সি প্রোগ্রাম রান করি, এই প্রোগ্রামটা যে জায়গা থেকে মেমোরি নেয় সেই জায়গাটা হচ্ছে র্যাম। সো র্যাম থেকে মেমোরি নেয়, র্যামের টিপিক্যাল র্যামের মেমোরি লোকেশনের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, যে এইভাবে থাকে অ্যাড্রেস, এবং অ্যাড্রেস এই ফাঁকা জায়গায় হচ্ছে ভ্যালুটা কন্টেইন করে। লাইক এটা যদি হয় আমার একটা মেমোরি লোকেশন, যেটা এটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন যেটা 4টা বাইট কে কন্টেইন করতেছে, 4টা বাইট কন্টেইন করবে, এবং 4টা বাইটের সমান যে কোনো ডাটা আমি এই মেমোরি লোকেশনে রাখতে পারবো। সো এই জিনিসটাই বলতেছি যে এ ভ্যারিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন। সো এই মেমোরি লোকেশনটার নামই হচ্ছে আমি বলতেছি ভ্যারিয়েবল। এই মেমোরি লোকেশনটা ভ্যালু কন্টেইন করতে পারবে। সো এই মেমোরি লোকেশনটাই হচ্ছে আমার যে টিপিক্যাল যে কন্টেইনারের কথা বলতেছি, এই মেমোরি লোকেশনটাই হচ্ছে আমার সেই কন্টেইনার। সো এই মেমোরি লোকেশন আমার ভ্যালুগুলোকে কন্টেইন করতে পারবে মেমোরি, এবং এটা কতটুক ভ্যালু কন্টেইন করবে, ভ্যালুটা কত বড় হবে বা কতটা ছোট হবে, এই জিনিসটা ডিপেন্ড করবে মেমোরি লোকেশনটা কত বড়। লাইক এখানে মেমোরি লোকেশনটা হচ্ছে 4 বাইট। সো 4 বাইটের মধ্যে যে পরিমাণ যে ভ্যালুটা 4 বাইটের মধ্যে আটানো যাবে, সেই ততটুকু ভ্যালুই হচ্ছে এই মেমোরি লোকেশনের মধ্যে আমি প্লেস করতে পারবো। যদি এর থেকে বেশি হয় তাহলে এই মেমোরি লোকেশনে সেই ভ্যালুটা আমি বসাতে পারবো না। এই জিনিসটাতে আমরা আরো পরে আসবো, যে প্রত্যেকটা মেমোরি লোকেশনে রেঞ্জ কতটুক, লাইক কত থেকে কত ভ্যালু পর্যন্ত আমরা একটা মেমোরি লোকেশনে ভ্যালু স্টোর করে রাখতে পারি। এই জিনিসটা আমরা পরে আরো আসতেছি ডিটেলসে, এবং এই জিনিসটা পরে আমরা আরো ক্লিয়ার হব। During the execution of the program, a variable may take different values at different time. এটা আগেও বলেছি যে during the execution time যতক্ষণ হবে বা যতক্ষণ একটা প্রোগ্রাম রান হবে, একটা প্রোগ্রামে আপনি এক এক সময় এক এক ভ্যালু একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখতে পারেন, এবং ভ্যারিয়েবলের ভ্যালু কখনো ফিক্স থাকবে না। Can be reused many times. It is a way represent memory location through symbols so that it can be easily identified. ইন মেশিন কোড বা আগেকার সময়ে যখন আমরা প্রোগ্রামিং করতাম, অনেক আগেকার সময় বলতেছি যে অনেক আগে, যখন সি আসে নাই, তখনকার সময়ে মানুষ প্রোগ্রামিং করতে হচ্ছে মেশিন কোড দিয়ে। সো মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করার সময় কোন মেমোরি লোকেশনে কোন ডাটাটা থাকবে সেইটাকে আমরা বোঝানোর জন্য ডাইরেক্ট মেমোরি লোকেশনকে অ্যাড্রেস করতে হইতো। লাইক তখন বলে দিতে হইতো যে মেমোরি লোকেশনে 3000 নামক জায়গায় আমি এক্স নামে এই ভ্যালুটা রাখতে চাই, বা 1 ভ্যালুটা রাখতে চাই, বা 2 ভ্যালুটা রাখতে চাই মেমোরির 3000 থেকে 3002 এই লোকেশন জায়গায়, এইভাবে বলে দিতে হতো। আগেকার সময় মেশিন কোডে মেমোরি লোকেশনকে ডাইরেক্টলি অ্যাড্রেস করতে হতো, এবং মেমোরি লোকেশনের এগেইনস্ট আমাকে বলে দিতে হতো এই মেমোরি লোকেশনে আমি চাই এই ভ্যালুটা রাখতে।
বাট যখন হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো, যেমন সি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আসছে তখন এই যে আমাদের এই কাজগুলাই সহজ হয়ে গেছে। তখন আমি ডাইরেক্টলি মেমোরি লোকেশনকে আমাকে বলে দিতে হচ্ছে না, কারণ এই জিনিসটা বলা অনেক বেশি কষ্টকর। একটা কোন আপনার মেমোরি, তাহলে এই জিনিসটা যদি আমি ডাইরেক্ট অ্যাড্রেস করতে চাই তাহলে আমাকে জানতে হবে যে আমার মেমোরিতে অ্যাড্রেসগুলো কিভাবে অর্গানাইজড, কোন অ্যাড্রেসের পরে কোন অ্যাড্রেস আছে, এই জিনিসগুলো আমাকে ডিটেলসে জানতে হবে। আর এই জন্য আমার এই মেমোরি লোকেশনটাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করাটা খুবই ডিফিকাল্ট। বাট সিতে আমাকে এই সুবিধাটাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিচ্ছে যে আমি ডাইরেক্টলি মেমোরি লোকেশনকে অ্যাড্রেস না করে আমি ভ্যারিয়েবল নামে একটা কনসেপ্ট সে দিচ্ছে, যে আমি অন্য আরেকটা মেটাফোরিক্যাল নেম ব্যবহার করব এবং এই নেমের মধ্যে আমি আমার ডাটাকে কন্টেইন করে রাখবো, এবং এই বেসিক্যালি যে নেমটাকে আমি রেফার করতেছি এই নেমটাকে পরবর্তীতে কোডে যে কোনো জায়গায় রেফার করতে পারবো, এবং এই নেমটাকে নিয়ে এই নেমটাই অ্যাকচুয়ালি পরবর্তীতে এই পার্টিকুলার মেমোরি লোকেশনটাকে রেফার করবে। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক কনসেপ্ট অফ ভ্যারিয়েবল। এখন আমি যাচ্ছি যে দ্য রুলস টু ডিক্লেয়ার ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবল ডিক্লারেশনের কিছু রুল আছে। বেসিক ভ্যারিয়েবল বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি সবাই বুঝছেন যে হোয়াট অ্যাকচুয়ালি মিন্ট বাই ভ্যারিয়েবল ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ওকে, সো আবার যদি বলি সংক্ষেপে, সো ভ্যারিয়েবল ইজ সামথিং, আপাতত জাস্ট এক লাইনে মনে রাখবেন, ভ্যারিয়েবল ইজ সামথিং হুইচ কন্টেইনস সাম কাইন্ড অফ ডাটা ভ্যালু। সো ডাটাকে স্টোর করার জন্য, ডাটাকে ম্যানিপুলেট করার জন্য, বা ডাটা রিলেটেড যে কোনো কাজ করার জন্য, ডাটা বা ডাটা ভ্যালু রিলেটেড যে কোনো কাজ করার জন্য আমার যে জিনিসটার হেল্প লাগবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল ইজ সামথিং হুইচ ক্যান ডিল উইথ ডাটা। সো সিতে ভ্যারিয়েবল দিয়ে কনসেপ্টটা লাগবে আমাদের প্রোগ্রামিং করার জন্য। আর ভ্যারিয়েবল ডিক্লেয়ারের জন্য কিছু রুল আছে। এগুলো হচ্ছে কয়েকটা রুল, যে ভ্যারিয়েবল নেম মাস্ট বিগিন উইথ লেটার অর আন্ডারস্কোর। এটা কখনোই নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নাম শুরু হতে পারবে না, হয় লেটার দিয়ে শুরু হতে হবে ABCDEF, অথবা আন্ডারস্কোর দিয়েও আপনি ভ্যারিয়েবলের নাম শুরু করতে পারেন। সেকেন্ড, ভ্যারিয়েবল আর কেস সেন্সিটিভ। ভ্যারিয়েবল গুলা কেস সেন্সিটিভ হয়, লাইক ছোট হাতের এবি আর বড় হাতের এবি, দ্য মিনিংস আর ডিফারেন্ট। ছোট হাতের এবি একটা ভ্যারিয়েবল, বড় হাতের এবি অন্য একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। কখনোই এই জিনিসগুলা দুইটা কেসে একই মিনিং বহন করে না। Variable can be constructed with digits and letters. Basically আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডিজিট এবং লেটার দিয়েই করব, কোনো সিম্বল আমরা ইউজ করব না। আর সিম্বল যদি ইউজ করি তাহলে দুইটা স্পেসিফিক সিম্বল হচ্ছে অ্যালাউড, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে ডলার সাইন। এই দুইটা সিম্বল হচ্ছে অ্যালাউড, যে দুইটা সিম্বল আমরা ভেরিয়েবলের নামে ইউজ করতে পারবো। বাট প্রেফারেবল হচ্ছে এই টাইপের স্পেশাল সিম্বল ইউজ না করা। প্রেফারেবল হচ্ছে আমরা ডাইরেক্ট ডিজিট অথবা লেটার্স দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেমন সাম, হাইট, ভ্যালু, দিস আর এক্সাম্পলস অফ ভেরিয়েবল। দেন হচ্ছে আমরা যাচ্ছি ডিক্লারেশন অফ ভেরিয়েবলে। ভেরিয়েবলকে একটা ডিক্লেয়ার করি আমরা হচ্ছে এভাবে, যেমন ইন্টিজার এক্স দেন সেমিকোলন। এখানে এই যে ইন্টিজার আইএনটি শব্দটা দেখতে পাচ্ছি, এই আইএনটি মানে হচ্ছে আইএনটি বলতে বোঝাচ্ছি ডাটা টাইপ। আমার বেসিক কনভেনশনটা হচ্ছে এরকম যে আমার প্রথমে ডাটা টাইপের নাম থাকবে, তারপর থাকবে ভ্যারিয়েবলের নাম, এবং শেষে থাকবে সেমিকোলন। যে কোনো একটা সি এর স্টেটমেন্ট এই তিনটা অংশে ভাগ করা। যে কোনো একটা সি এর স্টেটমেন্ট এরকম, যে কোনো একটা সিতে যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের স্টেটমেন্টটা হচ্ছে এইভাবে তিনটা ভাগে ভাগ করা। যে প্রথমে আমাকে ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে, আমাকে কম্পাইলারকে বলে দিতে হবে যে আমি কোন ডাটা টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাচ্ছি। যখন আমি ইন্টিজার বলে দিলাম তখন কম্পাইলার বুঝে যাবে যে আচ্ছা ইউজার হচ্ছে আমার ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করতে চায়। ডাটা টাইপের কনসেপ্টটাও আমি ডিটেইলসে একটু পরে আমরা আসবো, একটু পরে ডিটেইলসে দেখবো। আপাতত আমরা জানি আপাতত আমরা জাস্ট অ্যাজিউম করে নেই যে ডাটা টাইপ বলতে একটা জিনিস আছে, এবং ডাটা টাইপ হচ্ছে ডাটাটা কোন টাইপের বা ভ্যারিয়েবলটা কোন টাইপের সেটা সম্পর্কে আমাদের ধারণা দেয়।
আপাতত এতটুকু জানি, ডাটা টাইপ সম্পর্কে পরে আমরা আরো ডিটেলসে দেখতেছি। তো ইন্টিজার এক্স দেন সেমিকোলন, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। সো এটা দিয়ে আমি ভ্যারিয়েবল এক্স কে আমি ডিক্লেয়ার করলাম। এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবলের নাম। আর সিতে যে কোনো লাইন শেষ হলে আমরা সেমিকোলন দেই, সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। সো সেমিকোলন রিপ্রেজেন্টস দ্য স্টেটমেন্ট হ্যাজ এন্ডেড। সো এখানে সেমিকোলন দেওয়া মানে হচ্ছে আমি কম্পাইলারকে এই জিনিসটা বলতেছি যে আমার এই স্টেটমেন্টটা এখানে কমপ্লিট হয়েছে। সো সেম ভাবে ডাটা টাইপ আরো অনেকগুলো ডাটা টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার। এইগুলা ইউজ করলেও আমরা সেম ভাবে এখানে ইন্টিজার জায়গায় ফ্লোট হবে, এক্স এর জায়গায় এক্স ওয়াই জেড ওরকম অনেক নাম হবে। এটা হচ্ছে ভ্যারিয়েবলের কনভেনশন বা নেমিং কনভেনশন, আমরা আগে দেখে আসছি। সেম ভাবে সেগুলো ইউজ করে আমরা এখানে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করব, এক্স ওয়াই জেড এবিসি, তারপর এবিসি 1 2 3 এরকম এরকম আমরা নেমিং কনভেনশন ফলো করে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবলটা কি নিয়ে কাজ করব বা কোন ডাটা টাইপটা নিয়ে কাজ করব সেই ডাটা টাইপটা হচ্ছে ভ্যারিয়েবলের ঠিক আগে প্লেস করব এবং ভ্যারিয়েবলের নামের শেষে সেমিকোলন দিব। সো এইভাবে আমরা একটা সিতে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা কি চাইলে এক লাইনে 5-6টা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো? একই ডাটা টাইপের 5-6টা ভ্যারিয়েবল কি একই Yes, লাইনে sir. ডিক্লেয়ার করতে পারবো? ইয়েস স্যার, পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। একই লাইনে এটা খেয়াল রাখতে হবে যে একই লাইনে যদি আপনি 5-6টা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে চান তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলেরই ডাটা টাইপ সেম হইতে হবে। লাইক এখানে দেখেন ফার্স্ট স্টেটমেন্টে ইন্টিজার এক্স ওয়াই জেড এবিসি, এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলেরই ডাটা টাইপ সেম। প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ কি প্রথম লাইনের জন্য একজন বলেন? ইন্টিজার ইন্টিজার। প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য ডাটা টাইপ ইন্টিজার। এটাই যে আমার যদি একই লাইনে আমি মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই বা মাল্টিপল ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করতে চাই তখন হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ সেম হতে হবে। এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল ডাটা টাইপ সেম এবং প্রত্যেকটা দে অল আর অফ ইন্টিজার টাইপ। সো এভাবে করে আমরা সি তে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। নেক্সট আমি যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে ভ্যারিয়েবলে ভ্যালু কিভাবে অ্যাসাইন করে। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল ইন্টিজার এজ, এজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এই এজে যদি আমি 20 নামে একটা 20 সংখ্যাটা রাখতে চাই তাহলে এটা জন্য আমাকে অ্যাসাইনমেন্ট নামে একটা অপারেটর ইউজ করতে হবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে আমি ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আবার বলতেছি, ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাকে একটা অপারেটরের হেল্প নিতে হবে। এই অপারেটরটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো দিস ইজ কল্ড দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের হেল্প নিয়ে আমি যে কোনো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। লাইক এখানে এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই এজে আমি 20 এই সংখ্যাটাকে অ্যাসাইন করলাম। এখন পরবর্তীতে আমি কোডে যখন এজ সংখ্যাটাকে প্রিন্ট করব তখন কত প্রিন্ট হবে বলেন তো কেউ? 20 স্যার। 20 হবে, কারণ আমি 20টাকে অ্যাসাইন করে দিয়েছি। 20 ভ্যালুটাকে এই এজ নামে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিচ্ছি। সো এজ এখন এজ নামে এই ভ্যারিয়েবলটা এখন 20 কে সে রেফার করবে। লাইক আমি যদি এই টিপিক্যাল মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখি, এটা হচ্ছে আমার র্যাম। সো র্যামে যে জিনিসটা হবে, এই একটা লাইন যখন আমি এক্সিকিউট করব তখন র্যামে একটা জায়গা অ্যালোকেট হবে যে জায়গায় 20 সংখ্যাটা ধারণ করে থাকবে আর কি। এইটা হচ্ছে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে ইন্টিজারের সমান পরিমাণ জায়গা অ্যালোকেটেড। এটা হচ্ছে ইন্টিজারের সমান পরিমাণ জায়গা। ইন্টিজারের টোটাল স্পেস হচ্ছে 4 বাইট, এটাও আমি পরে আসতেছি। সো ধরে নেই ইন্টিজার এতটুক পরিমাণ জায়গা মেমোরি থেকে নেয়। সেম ভাবে সাপোজ ফ্লোট আর আরো কিছু জায়গা মেমোরি থেকে নেয়। সো ইন্টিজার হচ্ছে এতটুক জায়গা মেমোরি থেকে নেয়, এটা ধরে নিচ্ছি। এই ইন্টিজার যখন আমি কোড কম্পাইলার এই লাইনটা দেখবে তখন সে এই র্যামে ডাইরেক্ট র্যামে চলে যাবে। র্যামে গিয়ে র্যাম থেকে এতটুকু পরিমাণ জায়গা ইন্টিজারের জন্য বরাদ্দ করবে। তারপর যখন আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে 20 সংখ্যাটাকে অ্যাসাইন করে দিচ্ছি তখন এই যে আগে যে জায়গাটা বরাদ্দ করেছিল সেই জায়গাতে 20 সংখ্যাটাকে পুট করে দিবে। এখন এই যে জায়গাটা ইন্টিজার, এই ইন্টিজারের জন্য আগে অ্যালোকেটেড হয়েছিল সেই অ্যালোকেটেড জায়গায় এখন 20 সংখ্যাটা বসে যাবে। সো
আর আর এই 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 যে মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশনটাকে আমরা কোডে কিভাবে চিনবো, কেউ বলতে পারেন? কোডে এই মেমোরি লোকেশনটাকে কিভাবে রেফার করব, বা আমি কোডে এই ampersand এটা শুনতে যাচ্ছি না, কোডে এই ভ্যালুটাকে আমরা এজ নামে ভ্যারিয়েবল দিয়ে কাজ করব, এজ নামের ভ্যারিয়েবল দিয়ে রেফার করব। এইটা হচ্ছে আমার মেমোরি লোকেশন। মেমোরি লোকেশনে 20 সংখ্যাটা বসে যাচ্ছে। এখন এই 20 সংখ্যাটাকে ইন ফিউচার আমি যখন 20 সংখ্যাটা নিয়ে কাজ করতে চাই, তখন এজ নামে এই ভ্যারিয়েবলটা ইউজ করব। এই মেমোরি লোকেশনটার নামই হচ্ছে এজ। এটা আমি বোঝাতে চাচ্ছি যে ভ্যারিয়েবলের কাজ হচ্ছে এটাই, যে ভ্যারিয়েবল গিভস ইউ এ ওয়ে to rename or to refer a memory location. Like this is a memory location. এই memory locationের ডাইরেক্ট কত অ্যাড্রেস আছে, আমি সাপোজ এই অ্যাড্রেসটা জানি না, এই অ্যাড্রেসটা আমি জানি না এবং আমি জানতে চাইও না, আমি অ্যাড্রেসটা নিয়ে কাজ করব না। আমি এই অ্যাড্রেসটার জন্য একটা নাম দিয়ে দিব, এই অ্যাড্রেসটার জন্য আমি একটা নাম দিলাম, এই নামটা হচ্ছে এজ। দেন ইন ফিউচার আমি বলতেছি যে আমি এই অ্যাড্রেসটা নিয়ে যখন কাজ করতে চাই, তখন আমি জাস্ট এজ এইটাকে কল দিব, বা এই এজ টাকে ইউজ করব। এজটাকে ইউজ করলেই এজ যে ভ্যালুটা যে কন্টেইন করতেছে সেটা যাতে পরবর্তীতে আমার কাছে চলে আসে। সো এটাই হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাই হয় যখন আমি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি কোনো একটা ভ্যারিয়েবলে, দেন ইন ফিউচার এই ভ্যারিয়েবল এই ভ্যালুটাকে কন্টেইন করে থাকে এবং এই ভ্যারিয়েবলটা মেমোরির একটা পার্টিকুলার লোকেশনটাকে রেফার করে থাকে বা পার্টিকুলার মেমোরি পার্টিকুলার লোকেশনকে সে রিপ্রেজেন্ট করে। এটা 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 ধরতে পারি এটা মেমোরি একটা পার্টিকুলার লোকেশন, এই লোকেশনটাকে এজ নামে ভ্যারিয়েবলটা রিপ্রেজেন্ট করতেছে। হাওয়েভার এগুলো আরো ডিটেইলসে পড়বো যখন আমরা প্র্যাকটিক্যাল কোডে যাব। এখন আমাকে কেউ একজন বলেন, আমরা তো ভ্যালিড অর ইনভ্যালিড ডিক্লারেশন সম্পর্কে দেখলাম, কেউ বলেন যে এই ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কি ঠিক আছে কিনা? না ঠিক নো স্যার, শুরুতে সংখ্যা থাকতে পারবে না, সংখ্যা দিয়ে স্টার্ট হবে না। শুরুতে সংখ্যা থাকতে পারবে না, এটা আমরা শুরুতে সংখ্যা দিয়ে শুরু করেছি, এজন্য এই ভ্যারিয়েবল ডিক্লারেশনটা ভুল, নট ভ্যালিড। এখন কেউ বলেন যে এই ভ্যারিয়েবল এই ডিক্লারেশনটা কি ঠিক আছে? সেকেন্ড, ইয়েস স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ সেকেন্ডটা ঠিক আছে, কারণ আমার সংখ্যা থাকতে পারবে বাট সংখ্যা শুরুতে থাকতে পারবে না, সংখ্যা পরে থাকতে পারবে। এইখানে সংখ্যা 1 2 3 এটা পরে আছে পিসি এর, সো পিসি 1 2 3 এই ভ্যারিয়েবল ডিক্লারেশনটা ভ্যালিড। সো দিস ইজ এ ভ্যারিয়েবল, ইজ এ ভ্যালিড ভ্যারিয়েবল, এবং এটা নিয়ে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। এখন কেউ বলেন যে এইটা কি ভ্যালিড কিনা, এটা আন্ডারস্কোর দিয়ে শুরু করেছি পিসি 1 2 3, এটা কি ভ্যালিড? আন্ডারস্কোর পিসি 1 2 3, হ্যাঁ এটাও ভ্যালিড, কারণ এটা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, আন্ডারস্কোর অথবা যে কোনো লেটার দিয়ে শুরু হতে পারবে, কখনোই নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। যে কোনো ভ্যারিয়েবলের নাম কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, বা আন্ডারস্কোর বাদে অন্য কোনো স্পেশাল সিম্বল দিয়ে শুরু হতে পারবে না। হাউএভার আপনারা যখন কোড লিখবেন তখন ইট ইজ সাজেস্টেড যে আমরা হচ্ছে লেটার দিয়েই সবসময় শুরু করব, যাতে এই সমস্যাগুলা এড়ানো যায়, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আমরা লেটার দিয়ে শুরু করব এবং আরেকটা কনভেনশন সবাই ফলো করে, বাট সব কনভেনশন সিএসসি প্রোগ্রামাররা ফলো করে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের নেম সবসময় লোয়ার কেসে হয়, লোয়ার কেসে লিখে। আপনি যদি আপার কেসে লিখেন তাহলেও হবে, বাট দিস ইজ কনভেনশন টু ইউজ লোয়ার কেস লেটার্স ইন ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেমে সবসময় লোয়ার কেস ক্যারেক্টারকে ইউজ করাটাই সাজেস্টেড। সো আমি সাজেস্ট করবো যে সবসময় যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন লোয়ার কেস লেটার দিয়ে লিখবেন, এবং যে নামটা দিবেন ভ্যারিয়েবলের সেটা যাতে ইনটুইটিভ হয়। লাইক আমি একটা ভ্যারিয়েবল নাম এরিয়া ক্যালকুলেট করার জন্য, তো ভ্যারিয়েবলের নাম দিলাম এরিয়া, তারপর একটা ভ্যারিয়েবল, তারপর এই এরিয়া ক্যালকুলেট করার জন্য আমার লাগবে ব্রেথ এবং উইথ, সো ব্রেথ নামে একটা ভ্যারিয়েবল রাখলাম, উইথ নামে একটা ভ্যারিয়েবল রাখলাম। এই জিনিসটা যাতে ইনটুইটিভ হয়, যাতে কেউ দেখে বুঝতে পারে যে ব্রেথ এই ভ্যারিয়েবলটা দিয়ে সে ব্রেথ
ব্রেথের ভ্যালুটাকে কন্টেইন করতেছে, উইথ ভ্যারিয়েবলটা দিয়ে সে উইথ এর ভ্যালুটাকে কন্টেইন করতেছে। এরকম যাতে না হয় যে আমি উইথ কন্টেইন করতেছি XYZ নামে একটা ভ্যারিয়েবল দিয়ে। সো ইন দ্যাট কেস আমাদের কোড পড়ে অন্য কেউ কিছু বুঝতে পারবে না, বা স্যার এক্স ওয়াই জেড দিয়ে যদি কমেন্টে লিখে দেয় যে এক্স হচ্ছে ব্রেড, ওয়াই হচ্ছে উইথ, এরকম? হ্যাঁ, কমেন্টে লিখে দিলে তো হবেই, দ্যার ইজ নো প্রবলেম, কমেন্টে লিখে দিলে তো হবেই। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা যে দেখেন, আপনার এই কোড বোঝার জন্য আপনার কমেন্ট কাউকে পড়তে হচ্ছে। সো এই কাজটা বা এই এই লেভেলের স্ট্রেসটা আপনি আরেকজনকে কেন দিবেন? সো ইন ফিউচার যখন আপনি কাজ করবেন, লাইক কম্পিউটার, আপনি যখন ইন্ডাস্ট্রিতে জব করবেন, তখন ইন্ডাস্ট্রিতে একটা প্রজেক্টে অনেক মানুষজন কাজ করে। সো আমরা যেহেতু অনেক মানুষ কাজ করি, সো আমরা যখন আমরা স্পেসিফিক যদি ভ্যারিয়েবলের নেমিং এবং কনভেনশন গুলো যদি ফলো করি, তাহলে এই ধরনের অ্যাম্বিগুইটি তৈরি হয় না, কিছু অ্যাম্বিগুইটি তৈরি হয় না। আদারওয়াইজ দেখা যাবে যে আপনার এই কোড অন্য কেউ বুঝতেছে না, অন্য কেউ এই কমেন্ট পড়ে বুঝতে হচ্ছে, তখন সে হয়তো অনেক স্ট্রেসড বা বদার্ড হবে। দ্যাটস ওয়াই ইট ইজ সাজেস্টেড যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম গুলা ইনটুইটিভ রাখার চেষ্টা করব। এটা প্রতি বছরই আমি দেখি যে প্রতি প্রতি ব্যাচেই যেটা হয় যে ভ্যারিয়েবলের নেম গুলা নিজের ইচ্ছা মতো ভ্যারিয়েবল নেমিং করে সবাই। এবং এতে এতে অনেক অনেক সময় অনেক বড় কোড যখন আমরা লিখি, তখন দেখা যায় যে নিজেই এটা আমরা হারায় ফেলছি যে কোন ভ্যারিয়েবলে কোন ভ্যালুটা রাখছিলাম, একদম নিজেই এটা ট্র্যাক হারায় ফেলি। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমার সাজেশন যে আমরা ভ্যারিয়েবল নেম গুলা ইনটুইটিভ রাখবো, যে ভ্যারিয়েবল দিয়ে যে কাজটা করতে চাচ্ছি বা ইন্টেন্ডেড যে কাজ, সেই ভ্যারিয়েবলের নাম সেইভাবে অ্যাসাইন করব। ভ্যারিয়েবলে আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যারিয়েবলের সাইজ। ভ্যারিয়েবল টোটাল 31 সাইজের হতে পারে। 31 সাইজ মানে অনেক বড়, মানে 31টা ক্যারেক্টার একটা ভ্যারিয়েবলের সাইজ হতে পারে। লাইক এখানে হচ্ছে টোটাল PC123 টোটাল 5টা ক্যারেক্টার, এরকম ভাবে 31টা ক্যারেক্টার হতে পারে একটা ভ্যারিয়েবলের আটমোস্ট সাইজ। সো একটা ভ্যারিয়েবল অনেক বড় হতে পারে। আপনি যদি এমন একটা কাজ করেন যেটার রিপ্রেজেন্ট করার জন্য আপনার অনেকগুলো ক্যারেক্টার লাগতেছে, সো অনেকগুলো ক্যারেক্টার দিয়েই আপনি রিপ্রেজেন্ট করলেন। বাট the main target would be that is to make the variable names intuitive so that anyone can understand our code. So এটাও ভ্যালিড। ফাইনালি বলেন যে এটা কি ভ্যালিড কিনা, এটা কি ভ্যালিড রিপ্রেজেন্টেশন ভ্যারিয়েবলের? No, sir. At sign, কেন রিপ্রেজেন্টেশন ভ্যালিড না? সাইনটার জন্য, sir. হ্যাঁ, এই সাইনটার জন্য ab @ ইউজ করা যাবে না। সো এটাও হচ্ছে আমার নট ভ্যালিড। এখন আমি ভেরিয়েবল নেম ইনটুইটিভ স্যার, এটা কি বোঝাচ্ছেন? ওকে, ভ্যারিয়েবল নেম আমি যেটা বলতেছি যে ভ্যারিয়েবল নেমটা আমরা ইনটুইটিভ রাখবো। ইনটুইটিভ বলতে বোঝাচ্ছি এইটাই, সাপোজ আপনি একটা ভ্যারিয়েবল লিখলেন, যে ভ্যারিয়েবলটার মধ্যে আপনি একটা রেক্ট্যাঙ্গেলের ব্রেথ রাখতে চাচ্ছেন, এবং আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন যে ভ্যারিয়েবলে আপনি রেক্ট্যাঙ্গেলের উইথ রাখতে চাচ্ছেন। ইন দ্যাট কেস আপনি ভ্যারিয়েবলের নামও দিবেন ব্রেথ, এবং সেকেন্ড ভ্যারিয়েবলটার নাম দিবেন উইথ, এবং যে ভ্যারিয়েবলটা দিয়ে আপনি এরিয়া ক্যালকুলেট করতে যাচ্ছেন সেই ভ্যারিয়েবলের নাম দিবেন এরিয়া, সো দ্যাট এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোন ভ্যারিয়েবল দিয়ে কোন কাজটা করতে চাচ্ছে বা কোন ভ্যারিয়েবল দিয়ে কোন কাজটা করা হচ্ছে, এটা যাতে যে কেউ দেখে বুঝতে পারে। লাইক আপনি যদি এরকম হয় যে উইথ নামে একটা ভ্যারিয়েবল রাখলেন, বাট উইথ নামে ভ্যারিয়েবলে রাখছেন হচ্ছে ব্রেথ, বা উইথ নামে একটা ভ্যারিয়েবলে ক্যালকুলেট করতেছেন হচ্ছে এরিয়া, এই জিনিসটা করবেন না। এই জন্য আমি বলতেছি যে ভ্যারিয়েবলের নেমটা ভ্যারিয়েবল কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটাকে সাথে মিল রেখে ভ্যারিয়েবলের নাম রাখবেন। যে ভ্যারিয়েবল দিয়ে আপনি আপনার নিজের নাম রাখবেন, সাপোজ আপনার নাম রাখলেন যে ভ্যারিয়েবল দিয়ে, সেই ভ্যারিয়েবলটার নাম লিখলেন যে পার্সন নেম, এরকম রাখতে পারেন। বা যে ভ্যারিয়েবলটা দিয়ে আপনি এজ রাখতে চাচ্ছেন, সেই ভ্যারিয়েবলটার নাম ডাইরেক্ট দিবেন হচ্ছে এজ, সেই ভ্যারিয়েবলের নাম যাতে হাইট না দেন, এই জিনিসটাই বলতে চাচ্ছি। বা সেই ভ্যারিয়েবলের নাম যাতে XYZ না দেন। XYZ is allowed, but it is suggested or it is advised to give names that are intuitive, বা যে নেমটা দেখে যাতে কেউ বুঝতে পারে যে এই নেমটা বা এই ভ্যারিয়েবলটা এই পার্টিকুলার ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে। লাইক এজ
নামে যদি আমি একটা ভ্যারিয়েবল রাখি, তাহলে আমি যে কেউ দেখে বুঝতে পারবে যে এজ ভ্যারিয়েবলটা এইজের একটা পার্টিকুলার পার্সনের এজ কে কন্টেইন করবে। এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। ওকে, এখন আমি যাচ্ছি ডাটা টাইপসে। ইন সি there are actually 4 different classification of data types. ডাটা টাইপকে 4টা ডিফারেন্ট ব্রডার হেডের আন্ডারে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে বেসিক ডাটা টাইপস, দেন এনুমারেশন ডাটা টাইপ, ডিরাইভড ডাটা টাইপ এন্ড ভয়েড ডাটা টাইপ। আজকের ক্লাসে আমরা বেসিক ডাটা টাইপ গুলো নিয়ে দেখব এবং পরবর্তী সেশনালেও আমরা বেসিক ডাটা টাইপ গুলো নিয়েই কাজ করব। সো বেসিক ডাটা টাইপ হচ্ছে প্রথমত এই 4টা: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এন্ড ডাবল। সো ইন সি যে কোনো একটা ভ্যারিয়েবলের সাথে একটা অ্যাসোসিয়েটেড ডাটা টাইপ থাকে। সিতে ডাটা টাইপ ডিক্লেয়ার করা ব্যতীত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় না। ভ্যারিয়েবল কখনোই আপনি ডিক্লেয়ার করতে পারবেন না যদি ডাটা টাইপ ডিক্লেয়ার না করেন। ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, দেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং সিকে কম্পাইলারকে বলে দিতে হবে, লাইক সাপোজ আমি এক্স ওয়াই নামে একটা ভ্যারিয়েবল ইউজ করতে চাচ্ছি, এবং সিকে বলে দিতে হবে যে এক্স ওয়াই ভ্যারিয়েবলটা কোন ডাটা টাইপের। তো ইন দ্যাট কেস এক্স ওয়াই এর আগে ডাটা টাইপটাকে উল্লেখ করে দিতে হয়। লাইক ডাটা টাইপটা এরকম হতে পারে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এরকম ডাটা টাইপ যে কোনো একটা, এনিথিং ইট ক্যান বি। তো each data type different amounts of memory location and some specific operation which can be performed over it. Basically এই 4টা ডাটা টাইপের মধ্যে এই 4টা হচ্ছে বেসিক ডাটা টাইপ। এই 4টা বেসিক ডাটা টাইপের মধ্যে আরো কয়েকটা ক্লাস আছে। প্রথম যে ডাটা টাইপটা, এই ডাটা টাইপটা ক্যারেক্টার ভ্যালুকে কন্টেইন করে। প্রথম যে ডাটা টাইপটা সেটা হচ্ছে CHAR, ক্যারেক্টার। সো এটা ক্যারেক্টারের শর্ট ফর্ম, বা এই কিওয়ার্ডটা দিয়ে ক্যারেক্টার বুঝাই। এটা হচ্ছে ক্যারেক্টারের শর্ট ফর্ম, এবং এই ডাটা টাইপটা আমার ক্যারেক্টারের ভ্যালু কন্টেইন করে। ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি এ বি সি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। এ বি সি, তারপর এক্স ওয়াই জেড, এই জিনিসগুলো হচ্ছে ক্যারেক্টার। তো CHAR এই ডাটা টাইপটা ক্যারেক্টারের ভ্যালুকে কন্টেইন করতে পারে, বা এই ক্যারেক্টারকে সে রিপ্রেজেন্ট করে। দেন হচ্ছে যে ডাটা টাইপটা সেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ইটসেলফ মিন্স হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, যেমন 10, 20, 30 এগুলো পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোর পরে দশমিকের কোনো অংশ নাই, দশমিকের পরে কোনো অংশ নাই, এই জিনিসগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইন্টিজার ডাটা টাইপটাকে ইউজ করি। দেন হচ্ছে ফ্লোট এবং ডাবল। ফ্লোট এবং ডাবল এই দুইটাই হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ। ফ্লোট বলতে বোঝাই যে ইন্টিজারের পরে বা দশমিকের পরে যদি আমার আরো কোনো সংখ্যা থাকে, তখন হচ্ছে সেই সংখ্যাগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। দশমিকের পরে যদি আরো সংখ্যার নাম্বার থাকে, যেমন 10.25, দেন এই 25টা হচ্ছে দশমিকের পরে প্লেস করে আছে, এইগুলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই যেগুলো পূর্ণ সংখ্যা না সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফ্লোট এবং ডাবল কে ইউজ করি। ফ্লোট এবং ডাবল দুইটাই হচ্ছে অপূর্ণ সংখ্যাকে কন্টেইন করতে পারে। এখন এই ফ্লোট এবং ডাবলের মধ্যে সাইজের ডিফারেন্স, বাকি সবকিছু সেম। এই বেসিক টাইপগুলো কি বুঝছেন যে ক্যারেক্টার কি কন্টেইন করে, ইন্টিজার কি কন্টেইন করে, ফ্লোট এবং ডাবল কি কন্টেইন করে? বেসিক্যালি কোডে আমি কখন কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেইটার উপর বেস করে আমি ডাটা টাইপ ডিক্লেয়ার করব। লাইক আমি যদি এমন একটা কোড নিয়ে কাজ করতে চাচ্ছি যে কোডের কাজ হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার হচ্ছে আলফাবেট কিনা সেটা বের করে দেয়া, যে কোনো একটা অ্যালফাবেট ভাওয়েল কিনা সেটা বের করে দেওয়া, ভাওয়েল অথবা কনসোনেন্ট কিনা সেটা বের করে দেওয়া। এখন আমি অবশ্যই তখন আর ইন্টিজার ইউজ করব না, ইন্টিজার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। বাট আমি যখন ক্যারেক্টার বা অ্যালফাবেট নিয়ে কাজ করতেছি, তখন আমি কি ইউজ করব? ক্যারেক্টার নামে কিওয়ার্ড বা ক্যারেক্টার নামে ডাটা টাইপটা ইউজ করব। সেম ভাবে আমি যদি সাপোজ এমন একটা ক্যালকুলেশন করতেছি যে ক্যালকুলেশনে আমার ভগ্নাংশ আছে, ভগ্নাংশ হচ্ছে ইনক্লুডেড, ইন দ্যাট কেস আমরা কখনো ইন্টিজার এই ডাটা টাইপটা ইউজ করবো না, তখন আমরা ইউজ করবো ফ্লোট বা ডাবল। লাইক লাস্ট দিনের ম্যাক্সিমাম প্রবলেমেই এরকম ছিল যে কিছু না কিছু ক্যালকুলেট করতে হতো, লাইক স্কয়ার রুট অফ সামথিং। এখন আমরা ডাবল স্যার কখন ইউজ করব?
হ্যাঁ হ্যাঁ, ডাবল ধরনের কখন data ইউজ করবো, আসতেছি লাইক স্কোয়ার রুট অফ সামথিং, স্কোয়ার রুট অফ সামথিং লাইক স্কোয়ার রুট অফ 49 যদি আমি করি তাহলে হয়তো 7 আসতেছে, বাট স্কোয়ার রুট অফ যদি 2 করি তখন কিন্তু আমার পূর্ণ সংখ্যা আসতেছে না। তখন সেই জিনিসটাকে কন্টেইন করার জন্য আমার কি ডাটা টাইপ ইউজ করতে হবে, তো একজন বলেন। শুনি নাই, আবার জোরে বলেন। ফ্লোট। ফ্লোট, ফ্লোট, ফ্লোট বা ডাবল। এখন আমি এখন সংক্ষেপে বলি যে ফ্লোট বা ডাবল এইটা কখন কোনটা ইউজ করব। ফ্লোট ইউজ করব যদি দশমিকের পরে 6 ঘর চাই, দশমিকের পরে যদি 6 ঘর চাই তাহলে ফ্লোট ইউজ করব। যদি আমি চাই যে এমন একটা ক্যালকুলেশন করতে যাচ্ছি যেখানে আমার দশমিকের পর 6 ঘর দেখাইলেই এনাফ, বা যখন দশমিকের পর 6 ঘর কন্টেইন করে রাখলেই এনাফ, তখন আমরা ফ্লোট ইউজ করব। ফ্লোট অ্যাকচুয়ালি ক্যান কন্টেইন 6 ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, আর ডাবল হচ্ছে দশমিকের পরে 10টা ঘর কন্টেইন করতে পারে। সো ডাবল হচ্ছে ফ্লোটের একটু এক্সটেন্ডেড ভার্সন। সো ফ্লোট দশমিকের পরে 6টা ডিজিট কন্টেইন করতে পারে, ডাবল কন্টেইন করতে পারে দশমিকের পরে 10টা ডিজিট। যে কোশ্চেন করছিলেন এটা হচ্ছে অ্যান্সার, যে দশমিক, ফ্লোট এবং ডাবল আমরা ইউজ করব। দশমিকের পরে যদি আমি ভ্যালু থাকে আমার এবং সেগুলো যদি কন্টেইন করতে চাই তখন ফ্লোট অথবা ডাবল ইউজ করব বেসড অন মাই রিকোয়ারমেন্ট। ইফ আই ওয়ান্টস টু টেক 10 digits, if I want to have 10 digits after the decimal point, then I will use double. In other case, if I want to have 6 digits after the floating after the decimal point, in that case I will use float. একজন হ্যান্ড রেজ করেছেন, যে আপনার কোশ্চেনটা করেন। স্যার আমরা হচ্ছে যে লং লং বা আনসাইন্ড ইন্টিজার ইউজ করি, এটা কি আসলে ইন্টিজারের একটা পার্ট, নাকি লং লংটা আলাদা একটা ভেরিয়েবল ধরা হয়? লং, লং এবং শর্ট এটা আসবো আমরা পরে, আমরা পরে দেখবো। বা সংক্ষেপে বলে রাখি, লং এবং শর্ট এগুলো হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ। এইগুলাকে অ্যামোলিওরেট করার জন্য, এইগুলাকে ইমপ্রুভ করার জন্য, এইগুলার সাইজটাকে, এগুলার ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা এগুলার ক্যাপাসিটিকে কমানোর জন্য আমরা লং এবং শর্ট এই দুইটা কিওয়ার্ড ইউজ করে থাকি। কখন কোনটা ইউজ করি? হ্যাঁ বলুন। আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের ফ্লটিং ভ্যালুর সময় ফ্লট বা ডাবল, মানে ফ্লটে বেশি প্রবলেম হয়, যেটা মানে আমরা যদি 15 ইন্টার করি, মানে কোন একটা ইন্টিজারের ভ্যালু ইন্টার করি, এটা দশমিকের 3-4 ঘর পরে অনেক সময় হচ্ছে একটা গার্বেজ ভ্যালু অ্যাড করে দেয় সাথে, মানে দশমিকের পরে। তো এই জন্য তো অ্যাকুরেট ভ্যালু পাওয়া যায় না। এটা কেন হয় আসলে, এক্স্যাক্টলি মানে কোন রিজনের জন্য এটা এরকম হয়? ওকে, এই জিনিসটা যেটা হয় যে ফ্লোট বা ডাবল, এটা অ্যাকচুয়ালি মেমোরিতে এমন একটা লোকেশন থেকে জায়গা নেয় যখন আমি ফ্লোট ডিক্লেয়ার করি, লাইক ফ্লোট এ এরকম ডিক্লেয়ার করলাম। তো কম্পাইলার যে কাজটা করে যে সাপোজ ফ্লোট এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন দ্যাট কেস এ ভ্যারিয়েবলের জন্য সে ফ্লোট যে পরিমাণ জায়গা কন্টেইন করবে সেই পরিমাণ জায়গা মেমোরি থেকে অ্যালোকেট করে নেয়। এখন মেমোরি থেকে যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটা কিন্তু আগেও কোনো না কোনো প্রোগ্রাম হয়তো ইউজ করেছিল। এরকম না যে মেমোরি থেকে আমি এমন একটা জায়গা নিচ্ছি যেটা একদম ফ্রেশ, যেটা আগে কখনো ইউজই হয় নাই, এরকম জায়গা পাওয়া পসিবল না। আমাদের মেমোরি অল টাইম আমরা ইউজ করতেছি, লাইক ইউ আর ইউজিং জুম, তখনও কিন্তু আমার মেমোরি ইউজ হচ্ছে, র্যাম ইউজ হচ্ছে, র্যামের জায়গা অ্যালোকেশন হচ্ছে, ডিঅ্যালোকেশন হচ্ছে, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তো যেটা হয় যে আমার মেমোরিতে সবসময় প্রত্যেকটা ঘরে কিছু না কিছু ভ্যালু সবসময় কন্টেইন করে থাকে। তো যখন আমি ফ্লোট সংখ্যাটা সাপোজ ফ্লোট ইউজ করতেছি, ফ্লোটটা ইট ইজ এক্সপেক্টেড বা মেমোরি এক্সপেক্ট করে নিচ্ছে যে ইউজার দশমিকের পর 6টা ঘরই ইউজ করবে, এবং ইউজার যে ক্যালকুলেশনটা করতেছে ওই ক্যালকুলেশনের পরে দশমিকের পরে 6টা ঘর থাকবে। নাও ইফ ইউ ডু এ ক্যালকুলেশন যেটার পরে দশমিকের পরে মাত্র 2টা ঘর থাকে, বাকি 4টা ঘর সাপোজ থাকে না, যাকে 4টা ঘর ভ্যালু আসলে 0 থাকে, এরকম যদি কেস হয়, ইন দ্যাট কেস এই বাকি 4টা ঘরের ভ্যালুতে আপনি গার্বেজ ভ্যালু পান। বাকি 4টা ঘরের ভ্যালুতে এই যে কারণ কম্পাইলার যেটা করেছিল, যে মেমোরি থেকে যে লোকেশনটাকে অ্যালোকেট করেছিল সেই লোকেশনে, এই 4টা লোকেশনে কোনো ভ্যালু অ্যাসাইন, আগের যে ভ্যালুটা অ্যাসাইন ছিল সেই ভ্যালুটাই এখনো রয়ে গেছে, সেটা ওভাররাইট হয় নাই।
এই জন্য অনেক সময় যে দেখা যায় যে আপনি যখন ভাগ করেন বা গুণ করেন এরকম ক্যালকুলেশনের পরে দশমিকের পরে যদি সাপোজ 2 ঘর থাকে, ওই 2 ঘর তো দেখলেনই, প্লাস বাকি 4টা ভ্যালুতে গার্বেজ ভ্যালু দেখেন। However, আমরা যদি হ্যাঁ বলেন। আমরা যদি স্লট বা ডাবল ডিক্লেয়ার করার সময় জাস্ট যেরকম অ্যারেটারে নাল করে নেওয়া যায় পুরো অ্যারে, আমরা যদি ওটাকে পুরো ফাঁকা করে নিই, মানে 0.000 মানে 6 ডিজিট পর্যন্ত 00 দিয়ে মানে অ্যাসাইন করে নিই প্রথমে একদম শুরুতে, সেক্ষেত্রে কি গার্বেজ ভ্যালু পাবো না আমরা? না না, তখন গার্বেজ ভ্যালু পাবো না। আর এটাকে নরমালি আমরা এভাবে করি না। আমরা সাপোজ দশমিকের পর যদি 2 ডিজিট দেখতে চাই, ইন দ্যাট কেস আমরা স্পেসিফাই করে দিই যে আমরা ঠিক 2 ডিজিট বা 3 ডিজিট দেখতে চাচ্ছি। এই জিনিসটা আমরা পরে আসবো, এটা আরো পরের দিকের টপিক, যে আমরা দশমিকের পরে যদি স্পেসিফিক 3টা বা 4টা ডিজিট দেখতে চাই, তাহলে এই 3টা বা 4টা ডিজিট আমাকে স্পেসিফাই করে দিতে হবে। সো এটা হচ্ছে এগুলোতে একটু ডিটেলসে যাই। ক্যারেক্টার প্রত্যেকটা ডাটা টাইপ এখন একটু ডিটেলস আমরা একটু পড়ি। ক্যারেক্টার ডাটা টাইপ আমরা হচ্ছে ক্যারেক্টার কন্টেইন করতে পারবো। ক্যারেক্টার হচ্ছে ABCDEF, এগুলো হচ্ছে ক্যারেক্টার। ইট টাইপস অ্যালাউড 1 ক্যারেক্টার। এই ক্যারেক্টার ডাটা টাইপটা আমাকে একটা ক্যারেক্টারকে কন্টেইন করার ক্যাপাসিটি দিবে। আমি এই ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে অ্যাট মোস্ট একটা ক্যারেক্টার কন্টেইন করতে পারবো। যদি এরকম হয় 2টা ক্যারেক্টারকে কন্টেইন করতে যাচ্ছি, ইন দ্যাট কেস এই ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে এটা পসিবল না। Character keywords refer to use the data type like A can be stored using character data type, but আমরা মোর দেন একটার বেশি স্টোর করতে পারবো না, এই জন্য আর ক্যারেক্টার হচ্ছে মেমোরি থেকে 1 বাইটের সমপরিমাণ জায়গা নেয়। মেমোরি থেকে 1 বাইটের সমপরিমাণ জায়গা নেয় এবং এই যে ABCD যেটাই সে কন্টেইন করতেছে সেটা সেই এই 1 বাইটের মধ্যে বসায়, এবং এইটার রেঞ্জটা হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত। এটা হচ্ছে ক্যারেক্টারের রেঞ্জ। এটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভ্যালু কন্টেইন করতে পারে। এখন আরো অনেক ইস্যু আছে, যে একজন বললেন যে লং, শর্ট, এই জিনিসগুলো আছে। এগুলো হচ্ছে ডাটা টাইপ মডিফায়ার বলে। তো এই জিনিসগুলো আমরা পরে পড়বো। এই জিনিসগুলো ইউজ করে আমরা এই রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি। লাইক লং যখন ইউজ করব এই রেঞ্জটা বাড়বে, স্টোরেজ সাইজও বাড়বে। সেম ভাবে শর্ট ইউজ করলেও স্টোরেজ সাইজ কমবে, রেঞ্জটা ডিফারেন্ট হবে। এই জিনিসগুলোকে স্টোরেজ এবং রেঞ্জ বেসিক্যালি এই 2টা জিনিসকে অল্টার করার জন্য, বা বেসিক্যালি এই 2টা জিনিসকে ম্যানিপুলেট করার জন্য আমরা আরো কিছু কিওয়ার্ড ইউজ করে থাকি, যেগুলো আমরা পরে সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে শিখবো। নেক্সট হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার রেঞ্জটা কি স্যার? সরি স্যার রেঞ্জটা বুঝিনি স্যার। রেঞ্জ হচ্ছে -128 থেকে 127। এটা হচ্ছে ASCII ভ্যালুস। এটাও আমি পরে এই রেঞ্জটা নিয়েও পরে এক্সপ্লেন করব, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ট বাই দিস রেঞ্জ। আপাতত জেনে রাখেন যে রেঞ্জ বলতে একটা জিনিস আছে, প্রত্যেক ডাটা টাইপের রেঞ্জ বলতে একটা জিনিস আছে, এবং রেঞ্জটা স্পেসিফাইড। লাইক ক্যারেক্টার ডাটার জন্য রেঞ্জটা হচ্ছে এরকম স্পেসিফাইড, -128 থেকে 127। হোয়াট অ্যাকচুয়ালি মিন্ট বাই রেঞ্জ এন্ড হোয়াট আর দ্য ভ্যালুস ইট ক্যান কন্টেইন, এই জিনিসগুলোতে আমরা আরো পরে আস্তে আস্তে আসবো। নেক্সট হচ্ছে আমরা ইন্টিজার। আপাতত এই জিনিসটা জানেন যে ক্যারেক্টার দিয়ে আপনি যে কোনো ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে যে কোনো একটা ক্যারেক্টারকে কন্টেইন করতে পারেন। ABCD XYZ এই ক্যারেক্টার গুলাকে আপনি ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে কন্টেইন করতে পারেন। নেক্সট আমি যাব ইন্টিজারে। ইন্টিজার হচ্ছে হোল নাম্বার, আগেও বলে এসেছি। পূর্ণ সংখ্যাকে কন্টেইন করার জন্য আমরা ইন্টিজার ডাটা টাইপটা ইউজ করি। এটা বেসিক্যালি নিউমেরিক ভ্যালুর জন্য। ইন্টিজার ডাটা টাইপে কখনো ক্যারেক্টার কন্টেইন করতে পারে না। সিতে কখনো একটা ডাটা টাইপ দিয়ে আপনি সাপোজ যদি ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করেন, সেখানে শুধু ইন্টিজারই আপনি রাখতে পারবেন, সেখানে কখনো ক্যারেক্টার রাখতে পারবেন না। সেম ভাবে ক্যারেক্টার ডাটা টাইপ যদি ডিক্লেয়ার করেন, সেখানে তখন ইন্টিজার রাখতে পারবেন না। এইটা লিমিটেশনস। সেম ভাবে ইন্টিজার কিওয়ার্ড ইজ ইউজড ফর ক্যারেক্টার টাইপের মধ্যে যদি একটা 0 বা 1 এগুলো রাখতে পারবো না? হ্যাঁ, রাখতে পারবো। তখন এটা রাখার জন্য এই সাইনটা ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এটা আমরা পরে কোডে দেখাবো যে কিভাবে ক্যারেক্টারের 0 1 2 3 এটা আসলে ক্যারেক্টার, বাট এই ক্যারেক্টারটাকে ওই সেমিকোলনের মধ্যে ফার্স্ট সেমিকোলনের দিয়ে দেন হচ্ছে আমাকে রাখতে হয়। 0 1 2 3
these are also characters, but number like 10, 20, 30, these are not characters, these are numbers, full numbers. এই জিনিসটাতে আসবো পরে, আসবো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আরো ক্লিয়ার হবে। এখন আমি যাচ্ছি ইন্টিজার ডাটা টাইপে। ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার কিওয়ার্ডটা ইউজ করি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইন্টিজার ডাটা টাইপটা হচ্ছে 2 or 4 বাইট। এটা ইন্টিজার ডাটা টাইপ আপনার মেমোরি থেকে 2 বাইট জায়গা নিবে নাকি 4 বাইট জায়গা নিবে, ইট ডিপেন্ডস অন ইয়োর প্রসেসর। আপনার প্রসেসর যদি 32 বিটের হয় তাহলে ইন্টিজার 2 বাইট জায়গা নিবে, আর আপনার প্রসেসর যদি 64 বিট হয় তাহলে হচ্ছে এটা ইন্টিজার বেসিক্যালি 4 বাইট জায়গা নেয়। এবং ইন্টিজার যদি 2 বাইট জায়গা নেয় সেটা রেঞ্জ হচ্ছে -32,768 থেকে +32,767 পর্যন্ত, এবং যদি 4 বাইট জায়গা নেয় সেটার রেঞ্জটা হচ্ছে এই মাইনাস এত থেকে এত পর্যন্ত। এখানেও কেস আছে যে এই প্লেস গুলাকে বা এই রেঞ্জটাকে আমরা আরো বাড়াতে পারি বা কমাতে পারি। এই বাড়ানো বা কমানোর জন্য আমরা লং এবং শর্ট কিওয়ার্ড ইউজ করব। লাইক ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য ইন্টিজার ভ্যালু দ্যাট ক্রসেস দ্য অ্যাবভ লিমিট, লাইক এই লিমিটটা যদি ক্রস করে, সাপোজ আমি 64 বিটের প্রসেসর ইউজ করতেছি এবং 64 বিট প্রসেসরে আমি এই রেঞ্জটাকেও আমার ক্রস করে যাচ্ছে আমার প্রোগ্রামের ভ্যালুটা, তো ইন দ্যাট কেস আমরা লং কিওয়ার্ডটা ইউজ করব। লং কিওয়ার্ড ইউজ করলে লং ইটসেলফ ইজ 4 বাইট, সো তখন এইটার রেঞ্জটা ডাবল হয়ে যাবে। সেম ভাবে লং ইউজ করলেও এটার রেঞ্জটা আরো বেড়ে যাবে। এই জিনিসগুলো আরো পরে দেখাচ্ছি, আমরা পরে আরো টেবুলার ফরম্যাটে দেখবো যে লং বা শর্ট ইউজ করলে রেঞ্জের উপর এটা কিভাবে ইম্প্যাক্ট করে। নেক্সট হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপে হচ্ছে আমরা দশমিকের পরে যদি কোনো ভ্যালু থাকে এই টাইপের সংখ্যাকে আমরা ফ্লোটিং ডাটা টাইপের আন্ডারে রাখতে পারি। ফ্লোটে নরমালি ফ্লোট বাই ডিফল্ট যেটা বলেছিলাম যে 6 ডিজিটস পর্যন্ত জায়গা আমাকে প্রদান করে, এবং এই 10.45 এই যে দেখেন এখানে 6 ডিজিট পর্যন্ত আছে, এই জিনিসটা ফ্লোটের আন্ডারে আমরা রাখতে পারবো। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। ইন্টিজারে যেরকম ইন্টিজারের নরমালি আমরা সবাই 64 বিট প্রসেসর ইউজ করি, সো আমরা নরমালি এটা বলতে পারি যে ইন্টিজার একটা নরমালি ইন্টিজার 4 বাইট জায়গা নেয়। সেম ভাবে আমরা ফ্লোটের ক্ষেত্রে বলতে পারি যে ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা নেয়। এখানেও এটা ম্যাটার করে যে আপনি কত বিটের প্রসেসর ইউজ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে যে এই ফ্লোট বা ইন্টিজার কতটুক জায়গা নেবে। বাট ইন নাওএডেজ আমরা সবাই হচ্ছে 64 বিটের প্রসেসর ইউজ করি। ইন দ্যাট কেস আমরা সবাই বলবো যে ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা নেয়, বা ইন্টিজার হচ্ছে 4 বাইট জায়গা নেয় মেমোরি থেকে। এটার রেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে পরে আমরা এক্সপ্লেইন করব হাউ দ্য রেঞ্জ কেম। এবং নেক্সট হচ্ছে ডাবল ডাটা টাইপ। এই ডাবল ডাটা টাইপ ইন্টিজারের দশমিক পয়েন্টের পরে 10টা ডিজিট কন্টেইন করতে পারে। আমি দশমিকের পরে যদি 10টা ডিজিট রাখতে চাই তখন ডাবল ডাটা টাইপ ইউজ করব। নেক্সট হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে মেমোরি লোকেশন। এই মেমোরি যে বারবার যে মেমোরির কথা বলতেছি, মেমোরি ইজ অ্যাকচুয়ালি দিস ইজ এ টিপিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ মেমোরি। মেমোরি এভাবে থাকে, 1000 থেকে শুরু হয় মেমোরির অ্যাড্রেস করা, 1000, 1001 এভাবে থেকে শুরু হয়, এভাবে অ্যাড্রেস করা থাকে, এবং এটা সিকোয়েন্সিয়ালি দেখেন সিকোয়েন্সিয়ালি থাকবে 1000, 1001 এভাবে করে সিকোয়েন্সিয়ালি থাকে বেসড অন আপনার র্যাম কত জিবি। র্যাম যদি 2 জিবি হয় ওইরকম ভাবে এটার এন্ডটা এইভাবে ক্যালকুলেট করা হয়। র্যাম যদি 4 জিবি হয় সেম ভাবে এই এন্ডিং পয়েন্টটা ওইভাবে ক্যালকুলেটেড হবে। এখানে মেমোরির শর্টেস্ট বা স্মলেস্ট ইউনিটটা হচ্ছে 1 বাইট বা বাইট বলে থাকি। এই 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এই 1 বাইট কারো যদি ভাঙি তাহলে আরো 8টা ঘর পাবো। এই 8টা ঘরে হচ্ছে বাইনারি ভ্যালুস থাকে। আমরা আগেও পড়ে আসছি যে আমাদের কম্পিউটার হচ্ছে কখনোই বাইনারি বা 0-1 বাদে অন্য কিছুকে সে চিনতে পারে না, বা 0-1 বাদে অন্য কিছুকে সে কন্টেইন করতে পারে না। দ্যাটস ওয়াই এইটাকে যখন আমরা ভাগ করি তখন হচ্ছে আমরা 8টা ঘর পাই, এবং এই 8টা ঘরে 0-1 এর ভ্যালু থাকে। আর বাইনারি নাম্বার সিস্টেম, এটা কি আপনারা সবাই পড়ছেন আগে? বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। Yes, sir.
এটা পড়ে এসেছেন, বাট তাও আমরা এই জিনিসটাও কভার করব যে কিভাবে কম্পিউটার বাইনারিতে রিপ্রেজেন্ট করে, যে কোনো একটা হোল নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে রাখে। এখানে দেখেন এতটুকু হচ্ছে ক্যারেক্টারের সমান পরিমাণ জায়গা, মানে হচ্ছে 1 বাইট। এই এতটুকু হচ্ছে 1000 মেমোরির 1010 থেকে 1013 পর্যন্ত। এই 4টা বাইট হচ্ছে ইন্টিজারের সমান পরিমাণ জায়গা। সো যে কোনো একটা ইন্টিজার এই এতটুকু জায়গার মধ্যে থাকতে পারে। সেম ভাবে এই ডাবলের জন্য বলে এসেছিলাম, ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। সো এই যে দেখেন মেমোরি থেকে 8টা বাইট ডাবলের জন্য অ্যালোকেটেড হবে। সো আমি যখনই ইন্টিজার এ লিখি তখন র্যান্ডমলি মেমোরি থেকে একটা জায়গা অ্যালোকেট হয় ইন্টিজারের জন্য। সেম ভাবে যখন ডাবল লিখি, ডাবল দিয়ে যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখনও মেমোরি থেকে একটা র্যান্ডমলি এরকম জায়গা অ্যালোকেট হয়। যে এইভাবে মেমোরি থেকে একটা জায়গা অ্যালোকেট হয়। দেন যখন আমি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, লাইক ইন্টিজার এ ইকুয়াল টু 10 যখন লিখবো, তখন এই 10 ভ্যালুটা এই পার্টিকুলার জায়গাতে গিয়ে বসে যাবে, এবং এই 10 ভ্যালুটা এই পার্টিকুলার জায়গাতে বসার আগে এই 10 ভ্যালুটা বাইনারিতে কনভার্ট হবে। 10 আমরা নরমালি যে নাম্বার সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, 10, 20, 30 এভাবে। এই জিনিসটা 10টা তখন যেটা হবে যে বাইনারিতে কনভার্ট হবে, এবং কম্পিউটারে মেমোরিতে শুধুমাত্র বাইনারি ডিজিটস গুলা থাকবে। দেন সেম ভাবে আমরা যখন পরবর্তীতে যখন ইউজ করব, সেই বাইনারি ডিজিটস গুলা আবার ডেসিমালে কনভার্ট হবে, ডেসিমালে কনভার্ট হয়ে দেন আমরা যখন কম্পিউটারে সাপোজ শো করতে চাই, তখন হচ্ছে এই ডেসিমাল ডিজিটসটা আমরা দেখতে পাই, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে দেখতে পাই। বাট এর মাঝখানে হচ্ছে এতগুলো প্রসেস, যে দশমিক সংখ্যা আগে বাইনারিতে কনভার্ট হয়, দেন বাইনারি থেকে আবার দশমিকে আসে। সো আজকের ক্লাসে এতটুকুই আমার শেখানোর উদ্দেশ্য ছিল। সরি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি জি বলেন, একটু লাউড বলবেন। স্যার প্রিভিয়াস স্লাইডে হচ্ছে ফ্লোটের রেঞ্জটা একটু ক্লিয়ার করেন স্যার। ফ্লোটের রেঞ্জ এখানে হচ্ছে স্যার ফ্লোটের রেঞ্জটা একটু ঠিকই ছিল মনে হয়। ফ্লোট এবং এই রেঞ্জগুলো নিয়ে আমি আরো পরে ডিটেইলস আরো বলবো। আপাতত জেনে রাখেন যে অল দা ডাটা টাইপস উই আর ইউজিং, অর যে এতগুলা যে ডাটা টাইপস এর কথা বলতেছি, দে অল হ্যাভ রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যকার ভ্যালুকে সে কন্টেইন করতে পারবে। আপাতত জেনে রাখেন যে রেঞ্জ বলতে একটা জিনিস আছে, এবং স্টোরেজ সাইজ বলতে একটা জিনিস আছে। দিস রেঞ্জ এবং স্টোরেজ সাইজ, এই দুইটা জিনিসকে অল্টার করা যায়, বা এই দুইটা জিনিসকে চেঞ্জ করা যায়। এবং দুইটা জিনিসকে চেঞ্জ করবো আমরা কিভাবে, সেটা হচ্ছে শর্ট এবং লং কিওয়ার্ড ইউজ করে, এবং সাইন্ড এবং আনসাইন্ড এই কয়েকটা কিওয়ার্ড ইউজ করে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো। বাট অ্যাকচুয়ালি মাই টার্গেট অফ টুডেজ ক্লাস ওয়াজ টু গিভ ইউ এ বেসিক আইডিয়া অফ দ্য ডাটা টাইপস, যে সিতে এই ডাটা টাইপ গুলো আছে এবং এই ডাটা টাইপ গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা এই কনসেপ্ট গুলো ইউজ করব। নেক্সট ক্লাস বলতে হচ্ছে নেক্সট সেশনালে আমরা এই কনসেপ্ট গুলো ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আপাতত জেনে রাখেন যে ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপ, ইন্টিজার এগুলো নামে ডাটা টাইপ আছে। ক্যারেক্টার দিয়ে আমরা বেসিক ক্যারেক্টার বা অ্যালফাবেট স্টোর করতে পারি, ইন্টিজার দিয়ে হোল নাম্বার স্টোর করতে পারি, ফ্লোট এবং ডাবল দিয়ে আমরা ফ্লোটিং পয়েন্ট বা দশমিকের পরে ভগ্নাংশ যদি থাকে সেই ভগ্নাংশগুলোকে স্টোর করতে পারি। এতটুকু জানলেই হবে। আরেকটা জিনিস, একটা রিমাইন্ডার, যে নেক্সট সেশনালে কিন্তু আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের নিয়মটা হচ্ছে এটা, যে আগের ক্লাসে বা আগের সেশনে আমরা যা যা পড়ছি বা যেগুলোকে আমরা প্র্যাকটিস প্রবলেম হিসেবে সলভ করছি, সেইগুলো হচ্ছে আমার পরের ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট। লাইক আমার নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট কি কি থাকবে, মানে স্যার ওই যে 10টা প্রবলেম স্যার কভার পেজটা নিজে থেকে করলে হবে না? নিজে থেকে বলতে স্যার নিজে হাতে লিখে করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, হাতে লিখেই করতে হবে। 10টা প্রবলেম হাতে লিখে করতে হবে। হাতে লিখে করাটাই হচ্ছে টাস্ক। স্যার আমি বলছি স্যার কভার পেজটা হাতে লিখে করলে হবে হ্যাঁ না? সমস্যা নেই, হাতে লিখে করলে হবে। নেম, আইডি আর হচ্ছে সেকশন, এই কয়েকটা জিনিস ভিজিবল থাকতে হবে। এই কয়েকটা জিনিস ভিজিবল রাখবেন, হাতে লিখে করবেন। আর হচ্ছে 10টা প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। লেখার নিয়মটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট লিখবেন, শুরু প্রথম লাইনে প্রবলেম স্টেটমেন্টটা লিখবেন। লাইক প্রবলেম স্টেটমেন্ট ছিল সাপোজ যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন, সো এরকম প্রবলেম স্টেটমেন্টটা লিখবেন। তারপর হচ্ছে কোড লিখবেন, কোডের আন্ডারে হচ্ছে
আপনার টোটাল কোডটা, যে কোডটা রান করে আপনি রেজাল্ট পাইছেন সেই টোটাল কোডটা লিখবেন। দেন হচ্ছে আউটপুট লিখতে পারেন, এটা অপশনাল, বা আউটপুট লেখাটা প্রিফারেবল আর কি। আউটপুটটা লিখবেন যে আপনার কোডে আপনি কয়েকটা স্যাম্পল ইনপুট দিবেন, যে আমি ইনপুট এত দিলে আউটপুট এত পাচ্ছি, এরকম কয়েকটা টেস্ট কেসের জন্য আমাদের ইয়াতে প্রবলেম স্টেটমেন্ট গুলোতে যেরকম ভাবে ছিল স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট, এরকম কয়েকটা স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দিবেন। এক দুইটা দিলেই হবে, যাতে বোঝা যায় যে আপনার কোডে কোন ভ্যালুর জন্য কত রেজাল্ট আসতেছে। দ্যাট ইজ দ্য অ্যাসাইনমেন্ট ফর টুমোরোস না, নেক্সট সেশনালের জন্য। আপনাদের 2 সেকশনেরই নেক্সট সেশনাল থিওরির আগে হবে। সো নেক্সট সেশনালে এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট জিনিসটা বুঝছেন যে কি কি অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে? Yes, sir. ওকে, সে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইনপুট ভ্যালু গুলো কি দেখাইতে হবে? ইনপুট ভ্যালু গুলা না, আমি স্ক্যানে যদি দেখাই যে স্ক্যানে একটা ভ্যালু নিচ্ছি আমি এভাবে, মানে এটা ইনপুট ভ্যালু গুলা হচ্ছে অপশনাল, মানে এটা রাখতে পারেন যে স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট, কয়েকটা ইনপুট এর জন্য কয়েকটা আউটপুটকে আপনি লিখতে পারেন। এটা জাস্ট টু শো দ্যাট আপনার কোডে কোন ভ্যালুর জন্য কত আউটপুট আসতেছে। এটা অপশনাল, এটা না রাখলেও সমস্যা নাই। মেইন থিং উই আর কনসার্ন অ্যাবাউট দ্যাট ইজ দ্য কোড জিনিসটা সুন্দর করে লিখতে হবে। কোডগুলো যেগুলো আছে প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্ট এবং কোড, এই দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। তো এই কয়েকটা জিনিস আজকের এজেন্ডা ছিল। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা লিভ করতে পারি। স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট থেকে নেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স চ্যাট থেকে নিব, আর কেউ যদি অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকেন চ্যাট বক্সে দিয়ে দেন।